অনেক বছর পরে যখন বিশ্ববিদ্যালয়ের লাইফ শেষ, একদিন আমি গিয়েছিলাম ভার্সিটিতে। ভালো লাগছিল একা একা ঘুরে বেড়াতে। আমি দেখছিলাম ইয়াং জেনারেশন কি উচ্ছল প্রাণবন্ত। তারা চটপটি খাচ্ছে, তারপর তারা চা খাচ্ছে। অনেকগুলো স্টল হয়েছে ভার্সিটি চত্বরে, অর্থাৎ কলা ভবনে। আমি হেঁটে বেড়াচ্ছি, আমার কাছে ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমি সেই আগের দিনগুলোতে চলে গিয়েছি। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো মাসুম। আমি চিৎকার করে বললাম, মাসুম তুমি? মাসুম বলল, আমি তো মাসুম না, আমার নাম শোয়েব, কিন্তু আমার বাবার নাম ছিল মাসুম। আমি বললাম, তুমি তো একদম ওর মতো দেখতে, ডুপ্লিকেট। ছেলেটি বলল, আন্টি, আপনার কি একটু সময় হবে আমার সাথে বসার? আমি বললাম, কেন নয়, অবশ্যই, এসো এসো, কোথায় বসবে? ছেলেটি আমাকে নিয়ে গেল ক্যাফেটেরিয়াতে। এখানে অনেক ভিড়। অনেক অনেক বছর আগে এখানে আমরা সবাই মিলে চা খেতাম, স্ন্যাক্স খেতাম। ভিড়টা আমার কাছে ভালো লাগছে না। আমি বললাম, তুমি কি আমার সাথে একটু যাবে? গাড়ি আছে আমার সাথে। তখন শোয়েব বলল, তাহলে আপনি আমাদের বাসায় চলুন, আপনার সাথে আমার অনেক অনেক কথা আছে। তোমাদের বাসা কোথায়? অবাক হয়ে বলি আমি। তখন শোয়েব তাদের বাসার ঠিকানা বলল। আমি বললাম, ঠিক আছে চলো, আমার হাতে অফুরন্ত সময়, আমি আজকের দিনটা আমার মতো করে স্পেন্ড করব। আমরা দুজনে গাড়িতে বসলাম, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। শোয়েব বাসার ঠিকানা বলে দিয়েছে। ড্রাইভার গাড়ি চালিয়ে নিয়ে এলো শোয়েবদের বাসার সামনে। আমি নেমে পড়লাম গাড়ি থেকে। শোয়েব বলল, আসুন আন্টি। একটা বাসায় যে সে বেল টিপল, দরজা খুলে দিল একজন মহিলা। মহিলাটি হবে আমার বয়সী বা তার চাইতে একটু কম হতে পারে। আমরা ভেতরে প্রবেশ করলাম। মহিলাটির চোখে জিজ্ঞাসু। শোয়েব বলল, উনি আমার বাবার ফ্রেন্ড, অনেক বছর পরে ভার্সিটি চত্বরে এসেছিলেন, আমি তাকে নিয়ে এসেছি। তখন মহিলাটি বলল, আপনি কি নীলা? আমি বললাম, হ্যাঁ তাই তো, আমার নাম তো নীলাই, আপনি জানলেন কি করে? মহিলাটি হেসে বলল, আমরা সবাই আপনাকে চিনি, আসুন। তারপর আমাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। সেখানে আমি বসে থাকলাম। আবছা আলো আধারিতে ড্রয়িং রুমটা অনেক ভালো লাগছে। আসবাবপত্রের মধ্যে তেমন কোনো বাহুল্য নেই, কিন্তু স্নিগ্ধতা আছে। কিছুক্ষণ পর মহিলাটি শরবত নিয়ে এলো। আমি বললাম, আমার তো সুগার আছে। সে বলল, শরবতে চিনি দেয়া নেই, বিট লবণ আছে, অনায়াসে খেতে পারেন। আমি চুমুকে চুমুকে শরবত খাচ্ছি। মহিলাটি আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এমন সময় শোয়েব এলো। বলল, আন্টি, আমার আব্বু সবসময় আপনার কথা বলতো, আপনি ছিলেন তার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। আমি বললাম, হ্যাঁ, তো মাসুম কোথায়? তারপর দেখলাম ওদের মুখ অন্ধকার হয়ে গিয়েছে। আমি বললাম, কি হয়েছে বলো তোমরা? আমার আব্বু তো মারা গেছে আন্টি। আমার হাত থেকে শরবতের গ্লাস পড়ে গেল, কাচের টুকরোগুলো ভেঙে খান খান হয়ে গেল। আমি বললাম, কবে, কখন? শোয়েব বলল, এই তো মাসখানেক হলো, আব্বু চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, হার্ট অ্যাটাক হয়েছিল। মিষ্টি স্বরে স্নিগ্ধ কণ্ঠে বলল মাসুমের মা। আমি তাকিয়ে আছি মাসুমের মায়ের দিকে। অত বেশি সুন্দরী বলা চলে না তাকে, কিন্তু তার মধ্যে একটা স্নিগ্ধতা আছে। আচ্ছা, আপনি কি শম্পা? মহিলাটি বলল, হ্যাঁ, আমি তো শম্পা। মাসুম বলেছিল আপনার কথা, শম্পা নামের একজন পছন্দের মানুষ আছে তার। আপনার কাছে এত কথা বলেছিল মাসুম? আমি বললাম, মাসুম তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কথা বলতেই পারে তাই না? শম্পা বলল, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে হয়েছিল আমাদের। এই যে আমাদের একমাত্র সন্তান শোয়েব। শোয়েব বলল, আন্টি, আপনি আমার আব্বুকে একটা নীল রুমাল দিয়েছিলেন, সেটা এখনও আছে। নীল রুমাল? কবে, কখন? হঠাৎ করে আমার মনে পড়ল সেদিনের ঘটনা। আমরা সবাই বসেছিলাম টিএসসিতে। হঠাৎ করে মাসুমের একেবারে কাশতে কাশতে বিষম দশা।
আমি ব্যাগ থেকে নীল রুমাল বের করে ওকে বললাম, এটা ধরো। মাসুম বলেছিল, রুমাল দিলে তো বন্ধুত্ব নষ্ট হয়, এটা কেন দিলে আমাকে? আমি বললাম, এটা দিয়েছি কারণ তোমার প্রয়োজন, রেখে দাও তোমার কাছে। তারপর আর সেই রুমালটা ফেরত নেওয়া হয়নি, মাসুমের কাছেই ছিল রুমালটা। সেই রুমাল যে এত বছর ধরে মাসুম রেখে দিবে এটা কে জানতো? তাহলে কি মাসুম আমাকেও ভালোবাসতো? শম্পা বলল, আপনি কি জানেন প্রায়ই মাসুম আপনার কথা আমার কাছে বলতো। একদিন আমি হেসে বলেছিলাম, তাহলে তো আমরা প্রেমিকা দুজন। তখন মাসুম বলেছিল, প্রেমিকা আর বান্ধবী দু রকমের। বান্ধবী তার চাইতেও বড় সম্পর্ক, সেই সম্পর্কটাকে তুমি কখনোই ছোট করবে না। শম্পা বলল, আজ কিন্তু আপনি আমার সাথে, অর্থাৎ আমাদের মা ছেলের সাথে খেয়ে যাবেন 4টা ডাল ভাত। আমি বললাম, অবশ্যই খাবো, আপনার হাতে রান্না আমার খেতে ইচ্ছে করছে। মাসুম প্রায়ই বলতো, সোমবার রান্না চমৎকার। অর্থাৎ আপনি যখন ইয়াং ছিলেন তখনও তো মাঝে মাঝে মাসুমকে রান্না করে খাওয়াতেন, যেহেতু আপনাদের বাসা কাছাকাছি ছিল, তাই না? শম্পা বলল, হ্যাঁ, বরিশালে আমরা কাছাকাছি বাসাতেই থাকতাম, অর্থাৎ একই পাড়াতে। সম্পর্কে ও আমার দূর সম্পর্কের আত্মীয় হতো। আমি বললাম, কি রান্না করবেন আজকে? শম্পা বলল, চিংড়ি মাছের মালাইকারি, সোনামুগের ডাল আর করলা ভাজি। তাই নাকি? এগুলো তো আমার প্রিয় খাবার। শম্পা হেসে বলল, আমি তো জানি, কারণ মাসুম আমাকে কথাও বলেছিল কোন খাবার আপনার প্রিয়। আমি হেসে বললাম, মাসুম এত কথা বলেছে আমার সম্পর্কে, তাও আপনার কাছে আপনি মাইন্ড করেননি? শম্পা হেসে বলল, মাইন্ড করব কেন? আমার স্বামী ছিল সহজ সরল, ও তার ভালো লাগার মানুষের কথা বলেছে, যে মানুষটা ছিল তার প্রিয় বান্ধবী। আমি কেন মাইন্ড করব? এটা তো মাইন্ড করার কথা না। আমি নীলা অবাক হয়ে তাকিয়ে থাকলাম শম্পার দিকে। বললাম, আসলে আপনারা দুজনেই একরকম। মাসুমও অনেক ব্রড মাইন্ডের মানুষ ছিল। শম্পা কাঁদছে, বলল, মানুষটা এত অল্প হায়াত পেল, আমি এতটা বছর কেমন করে কাটাবো? আমি জানি না অবশ্য কতদিন আছি পৃথিবীতে, কিন্তু আমার অনেক একা লাগে। আমি বললাম, আমিও তো একা, আমার স্বামী মারা গেছে। শম্পা বলল, তাই? তাহলে আমরা দুজনেই বিধবা হয়ে গেলাম অল্প বয়সে। আমি বললাম, সবই আল্লাহর ইচ্ছা, এতে আমাদের কিছু করার নেই। এই যে আমরা বেঁচে আছি পৃথিবীতে, এটাও একটা আমাদের ভাগ্য, কারণ লাইফ তো আল্লাহর তরফ থেকে একটা উপহার, তাই না? নীলা বলল, আপনার কথাগুলো শুনতে আমার অনেক ভালো লাগছে। আমার স্বামী আপনার কথাতেই মুগ্ধ হয়ে থাকতো, তাই না? আমি বললাম, হ্যাঁ, আমি আসলে সুন্দর করে কথা বলি, সেটা আমাকে সবাই বলতো। আমি যখন কথা বলতাম আমার বন্ধু বান্ধবীরা সবাই মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে থাকতো আর আমার কথা শুনতো। নীলা বলল, আপনি বসুন, আমি রান্নার আয়োজন করি। এই কথা বলে নীলা আমার কাছে একটা ডায়েরি দিয়ে গেল। বলল, এই ডায়েরিটা আপনার, আমি আর রাখতে চাই না। সাথে নীল রুমালটাও দিয়ে গেল। আমি ডায়েরি পড়ছি, পাতায় পাতায় শুধু আমার কথাই লেখা। আমরা কখন কি করতাম, কোথায় গিয়েছি, বন্ধু বান্ধবীরা মিলে সব লেখা আছে। হঠাৎ একটি লাইনের দিকে আমার চোখ আটকে গেল। সেখানে লেখা আছে, আমি কাকে ভালোবাসবো, নীলাকে নাকি শম্পাকে? আমি তো দুজনকেই ভালোবাসি, আমি এখন কি করব? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। এ কি লিখেছে মাসুম, এবং এই ডায়েরি নিশ্চয়ই পড়েছে শম্পা। আমি চলে এলাম কিচেনে, যেখানে এক মনে কাজ করছে শম্পা। আমি বললাম, শম্পা, আপনি কি এই ডায়েরি পড়েছেন? শম্পা বলল, কখনোই না, আমার স্বামীর ডায়েরি আমি কেন পড়ব? মাসুম কোনোদিন বলেনি এই ডায়েরিটা পড়তে, এটা ওর আমানত, আমি আমানতের খেয়ানত কখনোই করি না। একদিন কথায় কথায় মাসুম বলেছিল, যদি কখনো নীলার সাথে তোমার দেখা হয় তাহলে এই ডায়েরিটা দিয়ে দিবে, সঙ্গে নীল রুমালটাও। আমি আমার স্বামীর কথা রেখেছি, তাই আপনাকে এগুলো দিয়েছি, আপনি নিয়ে চলে যাবেন। শম্পার অদ্ভুত কথা শুনে
আমি অবাক হয়ে গেলাম। এ তো দেখি অন্যরকম নারী, ভাঙবে কিন্তু মচকাবে না। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া এলো। মাসুমের ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে কেমন হয়? আমি প্রবাসে থাকি, একটা ভালো পাত্র খুঁজছি। আমার অনেক বছর পরে বিয়ের একটি মেয়ে সন্তান হয়েছে। আমি কথাটা শম্পাকে বললাম। শম্পা বলল, তা তো সম্ভব নয়। আমার ছেলে একজনকে ভালোবাসে এবং সে মতোই কথা হয়েছে, ওর সাথে বিয়ে হবে। আমি বললাম, তাহলে আর কি করা, যাক, শোয়েব যেখানে শান্তি পায় সেখানেই বিয়ে করবে, আর তো কিছু করার নেই। দুপুরে খাবার পরে আমি বললাম, এখন আমাকে যেতে হবে। শোয়েব এবং শোয়েবের মা বলল, কেন, আরেকটু বসুন না, বাসায় কী এমন কাজ? আমি বললাম, আমি প্রবাস থেকে এসেছি, অনেক কাজ আছে আমার, আমি কিছুদিন পর চলে যাব। তখন রুমাল আর ডায়েরিটা নিয়ে আমি চলে এলাম ওদের কাছ থেকে বিদায় নিয়ে। বাসায় এসে আমার মন ভালো লাগছে না। ওদেরকে আমি আমার ফোন নাম্বার দেইনি, ইচ্ছে করেই দেইনি। আর কোনো যোগাযোগ আমি তাদের সাথে রাখতে চাই না। যতই যোগাযোগ রাখবো ততই সম্পর্ক তিক্ত হয়ে যাবে, তার চাইতে দূরে থাকাই ভালো। আমি আমার লেখা ছোট গল্প নীল রুমাল পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।